শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণী সংবাদ বিভাগের সাপ্তাহিক এই অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছুই যেগুলো দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনায় সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না, আবার বেশ কিছু ঘটনাও নানা কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানা রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে রাজ্যের 7টি কেন্দ্রের প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ, সুন্দরবনের দূষণে কলকাতার প্রভাব, রাজ্য জুড়ে উদযাপিত হল 25শে বৈশাখ, উত্তরপাড়া সারস্বত আয়োজিত উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হুগলি, হাওড়া, শ্রীরামপুর ও উলুবেড়িয়া এই 7টি কেন্দ্রে এ মাসের 20 তারিখে পঞ্চম দফা লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন 88 জন প্রার্থী। অন্যবারের মতো এবারও ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এবং অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস প্রার্থীদের জমা দেওয়া হলফনামা বিশ্লেষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে। গত রবিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম বলেন, এই দফায় মহিলা প্রার্থীদের সংখ্যা সন্তোষজনক। পঞ্চম দফাতে 14 জন মহিলা প্রার্থী রয়েছেন, 16%, যেটা চতুর্থ দফার তুলনায় একটু কম হলেও খারাপ না। পঞ্চম দফায় সামগ্রিকভাবে 20 জন বা 23% কোটিপতি প্রার্থী রয়েছেন। আমরা দেখছি 50% প্রার্থী বা 44 জন প্রার্থী ক্লাস 5 থেকে ক্লাস 12 পাস, 38 জন বা 43% প্রার্থী তারা গ্রাজুয়েশন করেছেন বা তার থেকে বেশি, 4 জন প্রার্থী ডিপ্লোমা রয়েছে, 2 জন প্রার্থী শুধুমাত্র স্বাক্ষর। কলকাতা এবং হাওড়া তরল বর্জ্যে সুন্দরবনের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে সরব হয়েছেন বিজ্ঞানী ও পরিবেশ কর্মীরা। তাদের মতে পূর্বে বাসন্তী খাল হয়ে বিদ্যাধরী ও পশ্চিমে সরাসরি গঙ্গার মাধ্যমে সামগ্রিক সুন্দরবনের মাটি, জল ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই মর্মে মামলাও দায়ের হয়েছে জাতীয় পরিবেশ আদালতে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান বিভাগের প্রধান ও সুন্দরবন বিশেষজ্ঞ অধ্যাপক তুহিন ঘোষ আকাশবাণীকে বলেন, মহানগরীর দূষণ বিদ্যাধরী এবং গঙ্গার মাধ্যমে সরাসরি সুন্দরবনকে প্রকটভাবে ক্ষতিগ্রস্ত করছে। আমি অন্তত এটা বলতে পারি, 5 থেকে 6টি মিউনিসিপ্যালিটির যে সিওয়েজ সেটা সরাসরি ভাবে বিদ্যাধরী নদীতে মিশছে এবং বেশ কিছু জায়গা থেকে সরাসরি ভাবে হাওড়া এবং তার উপরের অঞ্চলগুলো থেকে বর্জ্য পদার্থ সরাসরি ভাবে গঙ্গার বুকে মিশছে। ফলে এই যে সমস্ত নদীগুলো, বিশেষ করে বিদ্যাধরী এবং গঙ্গা, এই পুরো যে প্রবাহটা সেটা দক্ষিণমুখী যাচ্ছে এবং বে অফ বেঙ্গলে গিয়ে পড়ছে। সেটা কিন্তু মূলত সুন্দরবনের মধ্যে দিয়ে ইন্টারকানেক্টেড। মানে সেইখানে এই দূষণটা কিন্তু সরাসরি সমুদ্রে যাওয়ার আগে সুন্দরবনের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে এবং সেক্ষেত্রে এই দূষণটা প্রকটভাবে সুন্দরবনকে ক্ষতিগ্রস্ত করছে। এটা আমার অভিজ্ঞতা থেকে এবং অবজারভেশন থেকে দেখতে পাচ্ছি। সেই জায়গাতে কিন্তু যতই আমাদের পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সক্রিয় হন না কেন, আরো বেশি সক্রিয় হওয়া প্রয়োজন বলে আমি মনে করি এবং এই মিউনিসিপ্যালিটি গুলোকে এবং অন্যান্য যে কলকারখানাগুলো রয়েছে যারা দূষণ সৃষ্টি করছে তাদের ক্ষেত্রে আরো বেশি কড়া পদক্ষেপ নিতে হবে, এটা আমার মনে হয়। সুন্দরবন এবং তার সন্নিহিত যে অঞ্চলগুলো সেগুলো কিন্তু একটা ন্যাচারাল সিস্টেমের মধ্যে রয়েছে, খুব প্রাকৃতিক একটা প্রবাহের মধ্যে দিয়ে তারা গড়ে উঠেছে। সেইখানে যে কোনো রকমের অন্য ধরনের কোন রকম ম্যাটেরিয়াল যদি চলে যায়, যেমন ধরুন হেভি মেটাল, যেগুলো কিনা দূষণ সৃষ্টিকারী, সেগুলো অবশ্যই এই যে জৈব বৈচিত্র্য বলুন, খুব সাধারণভাবে বললে যে মাছের ওপর বা অন্যান্য যে উদ্ভিদ যেগুলো আছে, বিশেষ করে ম্যানগ্রোভ, এদের ওপর অনেক বেশি রকম ইম্প্যাক্ট তৈরি করছে এবং সেই ইম্প্যাক্টটা কিন্তু একটা অপূরণীয় ক্ষতির জায়গায় চলে যাচ্ছে, যেখানে আমরা যথাযথ সচেতন ভাবে সেই জায়গাটাকে রক্ষা করার চেষ্টা করতে পারছি না এখনো পর্যন্ত, বা করার সদিচ্ছা নেই সেটা বলতে পারেন। পর্যটনটাকে তো আমরা আসলে ইকো ট্যুরিজম নাম দিয়ে দিয়েছি, তবে ইকো ট্যুরিজম কিন্তু আমাদের এখানে একেবারেই নেই। যেটা প্রকৃত অর্থে ইকো ট্যুরিজম, সেটা ইকো ফ্রেন্ডলি নয়। এই ট্যুরিজমটার মধ্যে যেখানে কোন রকম স্ট্রিক্ট কোন রকম রেগুলেশন মেনটেন করা হয় না, সেখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটন থেকেও বেশি রকমের দূষণ হওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে এবং সেটা হচ্ছেও। দিনের আলোয় না ঘটলেও রাত্রে ঘটছে,
বোট থেকে বা অন্যান্য জায়গা থেকে বিভিন্ন রকম বর্জ্য পদার্থ ফেলে দেওয়া হচ্ছে নদীর পাড়ে বা নদীর মধ্যে, এবং সেক্ষেত্রে কিন্তু মানুষও সচেতন নয় এবং প্রশাসনও যথেষ্টভাবে সচেতন নয় বলেই আমার অভিজ্ঞতা। সুন্দরবনের জি প্লটের বাসিন্দা এবং পরিবেশ কর্মী সুভাষ আচার্য বললেন, এসব ক্ষেত্রে সাধারণ মানুষ অসহায়, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, সেটা হচ্ছে বিদ্যাধরীর দূষণ। বানতলার যে চর্মনগরীর যে সিওয়েজ যে অ্যাফ্লুয়েন্ট, সেটা মিশছে বিদ্যাধরীর সাথে কাটাখালের মধ্য দিয়ে ঘুষিঘাটার সুইচ গেট পেরিয়ে। আর একটা হচ্ছে যে উত্তর চব্বিশ পরগনার 6খানা মিউনিসিপ্যালিটির যে সুয়েজ, সেটা ডাইরেক্টলি বিদ্যাধরীতে ডিসচার্জ হচ্ছে এবং তার যে এন্টায়ার দূষণ সেটা বয়ে চলেছে একেবারে সেই মোহানা পর্যন্ত, এবং যাতে এফেক্ট হচ্ছে আমাদের সুন্দরবনের যে রিজার্ভ ফরেস্ট এরিয়া এবং তার জল, তার মাটি এবং তার উদ্ভিদ। আর একটা হচ্ছে হুগলি থেকে যে জলটা আমরা পাচ্ছি, হুগলি নদী দিয়ে যেটা যাচ্ছে আমাদের ক্যালকাটা এবং হুগলি এবং হাওড়ার যে সমস্ত ইন্ডাস্ট্রি থেকে ডাইরেক্ট পড়ছে, এবং ক্যালকাটার সুয়েজ যেভাবে মিশে যাচ্ছে আমাদের হুগলি নদীতে, তার কিন্তু লাস্ট ফল অফ পয়েন্ট কিন্তু সাগর এবং মেদিনীপুরের মাঝখান দিয়ে গেছে, এবং তার অনেকগুলো এস্টুয়ারি সুন্দরবনের ভিতরে ঢুকে, যেমন হাতানিয়া, দোয়ানিয়া। এখান থেকে একটা সোর্স ঢুকে গেছে আমাদের সপ্তমুখী হয়ে নামখানার ভিতর দিয়ে পাথর প্রতিমা পর্যন্ত। এর মধ্য দিয়ে যে সমস্ত দূষণ যায় তাতে কিন্তু ওই সমস্ত এলাকায় মাছ যেভাবে আগে পাওয়া যেত, এখন ফিশারম্যানরা সেইখানে সেই মাছ পাচ্ছে না, প্রায় খাড়িতে আর মাছ নেই। তার ফলে ওদেরকে অনেকটাই ডাউনে যেতে হচ্ছে। এবং আপনাকে উদাহরণ দিয়ে বলি, মিনাখা পঞ্চায়েত সমিতি 2 বছর 3 বছর আগে ওরা একটা মিটিং করেছিল যে সেখানে মাছ হচ্ছে না, চাষ হচ্ছে না বিদ্যাধরীর জলের দূষণের জন্য। তারা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সেখানে উপস্থিত ছিলেন। তারা বললো আমরা মিউনিসিপ্যালিটি গুলোকে টাকা দেবো যাতে করে এদের সিওয়েজ সরাসরি এতে পড়ে, এবং গঙ্গা অ্যাকশন প্ল্যানে এই টাকাগুলো দেওয়া হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি। তা বলে আমরা সুন্দরবনের কৃষিজীবী মানুষ, মৎস্যজীবী মানুষ এবং বনজীবী মানুষ যারা, তারা আমরা ভীষণ দুরবস্থার মধ্যে পড়বো অদূর ভবিষ্যতে। নমামি গঙ্গাতেও হাজার হাজার কোটি টাকা এসছে, তারও কোনো কাজ হয়নি। সেই একেবারে উত্তরপ্রদেশ থেকে শুরু করে সমস্ত অ্যাফ্লুয়েন্ট চলে আসছে আমাদের এই মোহনাতে। অর্থাৎ সেগুলো যদি সরকার এবং প্রশাসন সঠিকভাবে এগুলো ব্যবস্থা না করে, সাধারণ মানুষ আমরা হচ্ছে একটি রিসিভিং এন্ড, আমাদের পক্ষে এগুলো কি প্রতিরোধ করা সম্ভব? একমাত্র সম্ভব যদি প্রশাসন তার সঠিক ইচ্ছায় এই টাকাগুলিকে ব্যবহার করে, এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ এবং আমাদের যিনি আছেন আমাদের গ্রিন বেঞ্চ, তারা যদি সঠিকভাবে পদক্ষেপ করে, তাহলেই এগুলোর পক্ষে কিছুটা সমস্যার সমাধান হওয়া সম্ভব। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র আকাশবাণীকে বলেন, নির্দেশিকা মেনে তাদের কাজ করতে হয় এবং সরকারি প্রতিষ্ঠান হিসেবে এখানে একটা সীমাবদ্ধতাও রয়েছে। সমুদ্রের ভেতরে দূষণের মাপ পরিমাণ কতটা, সেটা সারা দেশেই দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের মূল কাজ নয়। বিদ্যাধরী বা কুলটিগাং, ওখানে কিছুটা দূষণের মাত্রা মাপা হয়। আর হুগলি নদীর মোহনায়, যেখানে সুন্দরবনের একটা দিক আর কি, সেখানে আমরা গত 3 বছরে অন্তত 3টে জিনিস আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল। জলে কতটা দ্রবীভূত অক্সিজেন আছে সেটা, একটা হচ্ছে জলে জৈব রাসায়নিক অক্সিজেনের চাহিদা কতটা, আর জলে কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা কতটা আছে। এই 3টে ধরনের মাপ আমরা নিই। তাতে দেখা যাচ্ছে যে গত 3 বছরে হুগলি নদীতে এই প্রথম দুটো, অর্থাৎ দ্রবীভূত অক্সিজেনের মাত্রা এবং জৈব রাসায়নিক, এটা সহনশীল মাত্রার মধ্যেই আছে। কিন্তু এখনো যেটা বেশি আছে সেটা হচ্ছে কলিফর্ম ব্যাকটেরিয়ার সংখ্যা। সেটাকে নিয়ন্ত্রণের জন্য নানান রকম চেষ্টা হচ্ছে। সেটা হয়তো আরেকটু সময় লাগবে, কিন্তু বাকি দুটো কিন্তু অধিকাংশ জায়গায় দেখছি আমরা মোটামুটি সহনশীল মাত্রায় আছে। আর পূর্ব দিকে সেটা সমস্যা হচ্ছে, কলকাতা শহরের যে নোংরা জল, তার মধ্যে 91 কোটি লিটার জল পূর্ব দিকের খালগুলো দিয়ে পূর্ব কলকাতার জলভূমি হয়ে কিছুটা কুলটিগাঙে গিয়ে পড়ে। এই কুলটিগাঙে যেখানে পড়ে সেই জায়গাটা কিছুটা দূষিত হয়ে যায় যার ফলে। কিন্তু আমাদের সৌভাগ্য যে পূর্ব কলকাতার জলাভূমিটা থাকার জন্য সে অনেকটাই জলকে পরিশোধন করে নেয়। এই জলাভূমিটা আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে, এটা র্যামসার সাইট হিসেবে খ্যাত। ফলে এটা সারা পৃথিবীর কাছে একটা দর্শনীয় জিনিস, যেটা আমাদের রাজ্যের কৃষকরা একসময় এই পদ্ধতিটাকে আবিষ্কার করেছে, যে নোংরা জলকে কিভাবে পরিশোধন করে আবার সেটাকে পুনর্ব্যবহার করা যায়। আর সুন্দরবনে যে 6টা খাড়ি আছে, এটা জঙ্গলের ভেতর দিয়ে বয়ে গেছে, সেগুলো জলের পরিমাপ আমরা করি না, কারণ ওটা সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের নির্দেশেও নেই। জীব বৈচিত্র্যটাও আমাদের গবেষণা করার বিষয় নয়। ম্যানগ্রোভের ওপরে কতটা প্রভাব পড়েছে সেটার জন্য বন দপ্তর আছে। ফলে আমাদের লিমিটেশনটা হচ্ছে নদীর জল
এর মধ্যেই আমাদের সীমাবদ্ধ থাকতে হয়, কারণ সরকারি নির্দেশিত আমাদের উপর সেরকম। রাজ্য জুড়ে উদযাপিত হল 25শে বৈশাখ। এই উপলক্ষে রাজ্য সরকারের উদ্যোগে পক্ষকালব্যাপী কবি প্রণামের সূচনা হয় ওই দিন রবীন্দ্র সদন সংলগ্ন ক্যাথিড্রাল রোডের অস্থায়ী মঞ্চে। নির্বাচনী বিধি জারি থাকায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও রাজ্য মন্ত্রিসভার অন্য দুই সদস্য অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন অনুষ্ঠান মঞ্চে না গিয়ে দর্শক আসনে উপস্থিত ছিলেন। সঙ্গীতে রূপঙ্কর বাগচি। আবৃত্তিতে বিজয়লক্ষ্মী বর্মন। তোমারই কি বারবার করেছিল অপমান, এসেছিলে গেয়ে গান ভোর বেলা, ঘুম ভাঙাইলে বলে মেরেছে নুর ভেলা বাতায়ন হতে, পরক্ষণে কোথা তুমি লুকাইলে জনতার স্রোতে। ক্ষুধিত দরিদ্র সম মধ্যাহ্নে এসেছ দ্বারে মম, ভেবেছেন একই দায়, কাজের ব্যাঘাতে যে দূর হতে করেছি বিদায়। অন্যদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেন শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোম চৌধুরী, স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, জয় গোস্বামী সহ অনেক শিল্পী। কবি প্রণামের অঙ্গ হিসেবে গগনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় চলছে স্মৃতিকথায় রবিকথা শীর্ষক প্রদর্শনী। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে নবনালন্দা বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত কবি প্রণামে অংশ নেন ছাত্রছাত্রী সহ বিশিষ্ট শিল্পীরা। আমার হিয়ার মাঝে লুকিয়েছি, দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে। এ মাসের 5 তারিখে উত্তরপাড়া সারস্বত এক উচ্চাঙ্গ সঙ্গীতের আয়োজন করে কলকাতার জ্ঞানমঞ্চে। অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনান বিশিষ্ট শিল্পী পণ্ডিত দেবজ্যোতি বোস। কণ্ঠসঙ্গীত পরিবেশন করেন রামপুর সেনিয়া ঘরানার শিল্পী শিলাঞ্জনা দত্ত। তালবাদ দিয়ে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেন ফারুকাবাদ ঘরানার শিল্পী রিম্পা শিব। আজকের আয়না শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেলে জানান অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসবো আপনাদের সামনে। ভাষ্য পাঠে সুদীপ বসু, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।